কন্টিনিউ করব আমাদের টিটেড পেপার 2 এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারের পার্ট নাম্বার 2। পার্ট 1 অলরেডি আমরা ডিসকাস করেছি। পার্ট 1 এ আমরা কয়টা কোশ্চেন কভার করেছি বলো তো? উইথ আনসার্স, ডেফিনেটলি ইয়েস, 15 নাম্বার। সো নেক্সট পার্ট 2 এর জন্য চলো আমরা দেখে নিচ্ছি নেক্সট পার্ট 2 তে আমাদের কয়টা কোশ্চেন বা কি কি ইন্টারেস্টিং কোশ্চেন্স আছে। ওকে, সো প্রথমে যে কোশ্চেনটা আমাদের সামনে চলে এসছে সেটা হচ্ছে 1921 সালে অরণ্য সত্যাগ্রহ কোথায় পালিত হয়েছিল? ঠিক আছে, ওয়েল আনসার এখানে 4টা দেওয়া আছে, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ুতে, পশ্চিমবঙ্গে এবং নান অফ দ্য অ্যাবাভ, মানে উপরে কোনোটিই নয়। ওয়েল এখানে পারফেক্ট আনসার হচ্ছে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশেই প্রথমবার 1921 সালে অরণ্য সত্যাগ্রহ পালিত হয়েছিল। ওকে, তো আমাদের নেক্সট যে কোশ্চেনটা চলে এসছে যে নিম্নলিখিত কোন মহাজনপদটি গণতন্ত্র বা গণতান্ত্রিক ছিল, গণতন্ত্র শাসন ব্যবস্থা ছিল বা গণতান্ত্রিক ছিল। এখানে আমরা যদি একটু আমাদের আইকিউটাকে একটু যদি নাড়াচাড়া করি বা আমরা যদি জাস্ট আমাদের মেমোরিটাকে শার্প করে একটু চিন্তা করি, তাহলে দেখো ষোড়শ মহাজনপদ, প্রত্যেকটা মহাজনপদই কিন্তু কার দ্বারা পরিচালিত ছিল? রাজার দ্বারা পরিচিত। তো যেই শাসন ব্যবস্থায় রাজা সর্বোচ্চ পদে থাকে, তো সেটা কি গণতান্ত্রিক অবস্থা হতে পারে বা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বা ডেমোক্রেসি বা ডেমোক্রেটিক অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম হতে পারে? অবশ্যই না। তাহলে কি হবে? উপরে যে অপশনগুলো দেওয়া আছে যে অবন্তী, কৌশল, মগধ, ডেফিনেটলি একটাও হবে না। আনসার কি হবে? উপরের কোনোটিই না, মানে কোনোটার মধ্যেই ডেমোক্রেসি ছিল না। ঠিক আছে, কারণ মহাজনপদে প্রত্যেকটাই রাজার দ্বারা পরিচালিত ছিল। নেক্সট দেখছি গৌতম বুদ্ধ যে স্থানে নির্বাণ লাভ করেন সেটি কোথায়? সেটি হচ্ছে বোধগয়া। ঠিক আছে, বোধগয়া নামক স্থানে বুদ্ধদেব নির্বাণ লাভ করেছিলেন। নেক্সট আমাদের যে কোশ্চেন, নিচের কোনটি চতুরাশ্রমের অংশ নয়? ওয়েল বৈদিক যুগে আর্য সমাজে কিন্তু আমরা দেখেছিলাম যে সমাজ ব্যবস্থা 4টা ভাগে বিভক্ত ছিল। সমাজ ব্যবস্থা এবং মানুষের জীবনযাত্রা, ঠিক আছে না, প্রত্যেকটা মানুষের জীবনযাত্রা মানে তার পুরো আয়ুকাল যতদিন সে পৃথিবীতে থাকবে সেটাও কিন্তু 4টা অংশে বিভক্ত ছিল। সেই অংশগুলোকে আশ্রম নামে পরিচিত ছিল। 4টা আশ্রমে বিভক্ত ছিল। ঠিক আছে, তো নিচের কোনটি চতুরাশ্রমের অংশ নয়? তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি গার্হস্থ্য সন্ন্যাস। ওয়েল গার্হস্থ্য সন্ন্যাস দুটাই কিন্তু চতুরাশ্রমের পার্ট ছিল। নির্বাণ সেটা কিন্তু না। তাহলে আমার আনসার হবে কি নির্বাণ। চতুরাশ্রমের অংশ কোনটা ছিল না? নির্বাণ। কারণ নির্বাণ মানে হচ্ছে পরলোক। যখন বুদ্ধদেব ওনার দেহ ত্যাগ করেছিলেন সেই অবস্থানকে নির্বাণ কিন্তু বলা হয়েছিল। ঠিক আছে, তাহলে সেটা কিন্তু চতুরাশ্রমের অংশ নয় অবশ্যই। আমরা নেক্সট দেখছি। নেক্সট আমরা কি কোশ্চেন পাচ্ছি যে 2011 সালে ত্রিপুরার তপশিলি উপজাতি মানে শিডিউল ট্রাইব, ঠিক আছে, ত্রিপুরার তপশিলি উপজাতির লোকসংখ্যা কত ছিল? ঠিক আছে, এক্সাক্ট পপুলেশন কত ছিল এসটিজেদের? ঠিক আছে, ত্রিপুরায়। ইয়ারটা কি 2011 সাল। ওয়েল আনসার এখানে হবে 11,66,813, মানে এই নাম্বার অপশনটা আমার এখানে অ্যাপ্রোপ্রিয়েট আনসার। তো এই আনসারটা কিন্তু একদম খুব ভালো করে মুখস্থ করতে হবে। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাচ্ছি। নেক্সট আমার কোশ্চেন কি পেয়েছি দেখো, অশোক মহামতি অশোক ছিলেন কারণ। অশোক প্রথম পর্যায়ে ওনার লাইফ সাইকেলকে আমরা অনেকগুলো ফেজ দেখি। প্রথম দিকে ওনাকে চণ্ডাশোক বলা হয়েছিল কারণ উনি খুব যুদ্ধে কাজে ব্যস্ত ছিলেন। ইভেন রাজ্য জয়ের জন্য এবং সিংহাসনের অধিকার পাওয়ার জন্য এটাও কোথাও কোথাও উল্লিখিত আছে যে উনি ওনার ভাইকেও হত্যা করেছিলেন। ঠিক আছে, তো ওনাকে চণ্ডাশোক বলে ইতিহাসের পাতায় উল্লিখিত করা হয়। কিন্তু সেই অশোকই কিন্তু একটা সময় চণ্ডাশোক থেকে পরবর্তী হয়ে ওনার টাইটেল পেয়েছিলেন মহামতি অশোক। মানে ইতিহাসের পর্যায়ে যে অশোককে চণ্ডাশোক প্রাথমিক পর্যায়ে উল্লেখ করা হয়েছিল সেই ইতিহাসে কিন্তু পরবর্তী পর্যায়ে মানে অশোক সম্রাট অশোকের পরবর্তী জীবনে ওনাকে মহামতি অশোক হিসাবে আখ্যা দেওয়া হয়েছিল। তো এই যে চণ্ডাশোক থেকে মহামতি অশোক
এই যে পরিবর্তন, কি কারণটা ছিল পেছনে? ওয়েল, এখানে যে অপশনগুলো দেওয়া আছে, তিনি মহান বিজেতা ছিলেন, মানে খুব অনেক সাম্রাজ্য জয় করেছিলেন। তিনি বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। আমরা এটাও জানি যে অশোক কি করেছিলেন, বৌদ্ধ ধর্মে একটা টাইমে গিয়ে উনি বৌদ্ধ ধর্মকে অ্যাকসেপ্ট করেছিলেন এবং সেটার সম্প্রচারণের জন্য উনি অনেক কিছু করেছিলেন। এই কারণের জন্য তিনি যুদ্ধ করতে সচেষ্ট ছিলেন, মানে হি ওয়াজ কিপ গোয়িং অন ব্যাটল, মানে আরও সাম্রাজ্য জয় করা, উপরের কোনোটিই নয়। ওয়েল, এখানে আনসার হচ্ছে তিনি বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। আর বৌদ্ধ ধর্ম মানে আমরা সবাই জানি, বৌদ্ধ ধর্মী মানে অহিংসা। উনি অহিংসার পথে চলে গিয়েছিলেন, ঠিক আছে। এবং সেই কারণেই পরবর্তী সময়ে যে চণ্ডাশোক নামে পরিচিত, সেই অশোকই কিন্তু মহামতি অশোক নামে সুপরিচিত এবং সুপ্রসিদ্ধ লাভ করেছিলেন। নেক্সট দেখছি, আমাদের কোশ্চেন চলে আসছে, ত্রিপুরীদের মধ্যে কয় প্রকার বৈবাহিক প্রথা প্রচলিত? ঠিক আছে, হাউ মেনি টাইপস অফ ম্যারেজেস আর দেয়ার? ঠিক আছে, 2, 3, 1, উপরের কোনোটি নয়। এই 4টা অপশন দেওয়া আছে। ওয়েল, আমরা সবাই জানি, যারা যারা জানো না তাদের জন্য আমি বলছি যে ত্রিপুরীদের মধ্যে বৈবাহিক প্রথা 2 রকমের আছে। দ্যাট মিনস ফার্স্ট ওয়ান ইজ দ্য রাইট আনসার। নেক্সট, দিগম্বররা কে ছিলেন? ঠিক আছে, আমরা জানি দিগম্বর, শ্বেতাম্বর, আমরা খুব ভালো করে এই 2টা টার্ম জানি। তো দিগম্বররা কার অনুগামী ছিলেন, কার ফলোয়ার ছিলেন? ভদ্রবাহুর, স্থূলভদ্রের, পার্শ্বনাথের, এদের কেউ নয়। ওয়েল, দিগম্বররা ছিলেন ভদ্রবাহুর অনুগামী, ফলোয়ার্স অফ ভদ্রবাহু। নেক্সট, কোন মুঘল সম্রাট নিরক্ষর ছিলেন? দ্যাট মিনস ইলিটারেট ছিলেন, হি ডোন্ট নো হাউ টু রিড অ্যান্ড রাইট। ওয়েল, মুঘল সম্রাট, আমাদের ভারতবর্ষের ইতিহাসে মুঘল সম্রাটদের যে প্রসিদ্ধি বা বিখ্যাত, বা ওনারা অনেক কিছু করে গেছেন আমাদের ভারতবর্ষের জন্য। ভারতবর্ষের একটা বিশাল বড় ইতিহাসের দখল কিন্তু এই মুঘল সম্রাটরা রয়েছেন। তো সেই মুঘল সম্রাটদের মধ্যে কে ছিলেন ইলিটারেটি, যিনি লেখাপড়া জানতেন না? অপশন আমরা হিসাবে পাচ্ছি বাবর, হুমায়ুন, আকবর, ঔরঙ্গজেব। ওয়েল, আনসার ইজ বাবর। ঠিক আছে, যিনি মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন, সেই বাবর কিন্তু নিরক্ষর ছিলেন, হি ডোন্ট নো হাউ টু রিড অ্যান্ড রাইট। তো দেখো, পাশাপাশি আরেকটা কিন্তু কোশ্চেন এবং তার আনসার কিন্তু আমি দিয়ে দিলাম, যে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বাবর। এবং পাশাপাশি স্ক্রিনে যে কোশ্চেনটা, উনি কিন্তু নিরক্ষর ছিলেন, দ্যাট মিনস উনি লেখাপড়া জানতেন না। নেক্সট আমাদের কোশ্চেন, ইয়েস, হিয়ার ইট ইজ, নিচের কোনটি ভিক্ষু নির্দেশ করে? দ্যাট মিন্স বেগার, দ্যাট মিন্স মঙ্ক। ঠিক আছে, জৈন তীর্থঙ্কর, হিন্দু সন্ন্যাসী, বৌদ্ধ সন্ন্যাসী, উপরের কোনোটি নয়। ওয়েল, আনসার ইজ অপশন নাম্বার সি, বৌদ্ধ সন্ন্যাসীদের ভিক্ষু নির্দেশ করে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা চলে যাচ্ছি। মহাত্মা গান্ধীর বিখ্যাত ডান্ডি মার্চ কোন স্থান থেকে শুরু হয়েছিল? পোরবন্দর, ওয়ার্ধা, নাগপুর, আহমেদাবাদ। ওয়েল, আনসার আমাদের খুবই জানা আছে সবার, আহমেদাবাদ। দ্যাট মিন্স নাম্বার ডি অপশন। ওকে, আহমেদাবাদ থেকেই কিন্তু শুরু হয়েছিল গান্ধীজির সেই বিখ্যাত ডান্ডি মার্চ। নেক্সট কোশ্চেন, জৈন ধর্মের সর্বশেষ তীর্থঙ্কর কে ছিলেন? ওয়েল, জৈন ধর্মে আমরা জানি টোটাল 24 জন তীর্থঙ্কর ছিলেন। ঠিক আছে, এবং শেষ তীর্থঙ্করই কিন্তু সুপরিচিত, মানে যার থেকে জৈন ধর্ম এতটা সুপ্রসিদ্ধ এবং প্রচার লাভ করেছিল, নান আদার দেন মহাবীর। তাহলে জৈন ধর্মের সর্বশেষ তীর্থঙ্কর কে ছিলেন? মহাবীর। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কোন ভারতীয় রাজা দেবা নাংপিয়া পিয়দর্শী নামে পরিচিত ছিলেন? ঠিক আছে, বিন্দুসার, অশোক, এদের কেউ নেই। এখানে রাইট আনসার হচ্ছে অশোক। অশোক কিন্তু কোনো কোনো শিলালিপিতে নিজেকে দেবানাংপিয়া প্রিয়দর্শী মানে দেবানাংপিয়া, দেব মানে দেবতা বা ভগবান, পিয়া মানে প্রিয়, প্রিয়দর্শী মানে প্রিয়, দ্যাট মিন্স ভগবানদের প্রিয়, দেবতাদের প্রিয় হিসেবে উনি নিজেকে উল্লিখিত করেছেন কোনো কোনো
তাম্রপত্রে এবং কোনো কোনো শিলালিপিতে। তো সম্রাট অশোককেই কিন্তু আমরা ইতিহাসের খাতায় দেবানাং পিয়া পিয়াদশী নামে জানি। এবং দেবানাং পিয়া পিয়াদশীর অর্থ কিন্তু আমি বলে দিয়েছি, মানে দেবতাদের প্রিয়। তাহলে কোনো যদি কোথাও কোনো দিন কোশ্চেন আছে যে দেবানাং পিয়া পিয়াদশী এই শব্দটার অর্থ কি, আনসারটা কিন্তু দিতে সবারই মনে থাকবে দেবতাদের প্রিয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। গৌতম বুদ্ধ তার প্রথম ধর্মোপদেশ দেন কোথায়? ধর্মোপদেশ দিয়েছিলেন। আমরা জানি যে গৌতম বুদ্ধ একাধারে যখন উনি মেডিটেশনে বসেছিলেন দিব্যজ্ঞান লাভ করার জন্য, একটা সময় ওনার দিব্যজ্ঞান লাভ হয় বুদ্ধিবৃক্ষের নিচে, এবং পরবর্তী যখন ওনার দিব্যজ্ঞান লাভ হলো তারপর উনি ডিসাইড করেন বা সিদ্ধান্ত নিলেন যে এই যে সিদ্ধি লাভের ঘটনা বা ওনার যে দিব্যজ্ঞান লাভ হয়েছে সেই জ্ঞান উনি সাধারণ মানুষের মধ্যে প্রচার করে দেবেন। তো প্রথমবারের মতো এই যে ধর্মোপদেশ বা ধর্মের নামে এই যে উপদেশ উনি প্রচার করেছিলেন, কোথায় করেছিলেন? সারনাথে, পঘাতে, রাজগৃহে, উপরের কোনোটি নেই। আমরা সবাই জানি আনসার হচ্ছে সারনাথে। সারনাথে গৌতম বুদ্ধ তার প্রথম ধর্মোপদেশ দিয়েছিলেন। নেক্সট কোশ্চেন। গুপ্ত যুগে আর্যভট্ট ছিলেন একজন মহান রাজনীতিবিদ, ভাস্কর, গণিত শাস্ত্রবিদ, উপরের কোনোটি নয়। ওয়েল, আনসার ইজ রাজনীতিবিদও না, ভাস্করও না, গণিত শাস্ত্রবিদ। ইয়েস, সি নাম্বার ইজ দ্য রাইট আনসার। আর্যভট্ট ছিলেন একজন গণিত শাস্ত্রবিদ। ওয়েল, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ক্লাসেস। আশা রাখছি তোমাদের সবার খুব ভালো লেগেছে আজকের এই ক্লাসটা। তো আমাদের সাথে কানেক্টেড থাকো, ফেসবুক, ইউটিউব সব জায়গায় আমরা আছি। স্টে টিউন, স্টে কানেক্টেড উইথ শো মিস ক্লাসেস। থ্যাংক ইউ।